আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, মাথার মধ্যে এত এত কথা জমে আছে যে এই অল্প সময়ের মধ্যে সবগুলো কথা বলে শেষ করতে পারবো কিনা এই চিন্তায় শুরুতেই বেরেন্ট অ্যাডাক্স হয়ে গেছে গা। আর কেমন ঘুরাইতেছে, খালি পৃথিবীটা পুরোটা ঘুরাইতেছে যে এত পাহাড় সম পরিমাণ কথা মাথার মধ্যে লইয়া বইছি যে এই কথার ভার আমি আর সহ্য করতে পারতাছি না। তো শুরুতেই আমি ওই সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করি, মানে ওই সকল ভিউয়ার্সগুলোর একটু দেখবার ইচ্ছা আর কি। ওই সকল মানুষগুলারে যারা ডাইনি মাগিনোর এবং ওই তানু মণ্ডলের মায়া কান্না দেখে, চোখের পানি দেখে, মিথ্যা পানি, অভিনয়ের পানি দেখে তাদের নিজেদের পানি, চোখের পানি বা কান্না আটকে রাখতে পারছে না। মানে আপু জানো, তানু মণ্ডলের কান্না দেখে আমার নিজেরই অনেক কান্না পাচ্ছে, আমি কোনোভাবেই নিজের কান্না থামাতে পারছি না। বা ডাইনি মাগিনুরকেও সান্ত্বনা দিচ্ছে, আপু তোমার কান্না দেখে, ডাইনি মাগিনুর তোমার কান্না দেখে আমি নিজেকে আর সামলাতে পারতেছি না, আমার খুব কান্না পাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। এই সেই ওই মানুষগুলোকে আমি একটু দেখতে চাই। আমার মাঝে মাঝে ইচ্ছা করে ওই মানুষগুলোর ঘরে ঢুকে ঢুকে তাদেরকে গিয়ে একটু আদর আপ্যায়ন করে আসি। আর আমার গতকালকের ভিডিও দেখে যারা আমাকে জ্ঞান দিতে আসছে গীবত বিষয়ে, পরচর্চা, সমালোচনা বিষয়ে, তাদেরকেও আমার একটু আদর আপ্যায়ন করতে মন চাচ্ছে যে যদি পারতাম, সবাইকে যদি চিনতাম, তাদের ঘরে ঢুকে ঢুকে তাদেরকে একটু আদর আপ্যায়ন করে আসতাম। কি দিয়ে? যে আমার পায়েরটা দিয়ে। তো আমি ওই সব বুদ্ধি প্রতিবন্ধী, হাবাগোবা, অসচেতন, অবিবেচক ভিউয়ার্সদেরকে বলতে চাই, যারা ডাইনি মাগিনুর ও তানু মণ্ডলের এইসব মায়া কান্না দেখে নিজেদের আবেগ ধরে রাখতে পারতেছ না, তোমরা আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে দাঁড়িয়ে পায়ের জিনিসটা হাতে নাও, তারপর নিজের গালের মধ্যে ঠাস ঠাস করে কতগুলো মারো। তাহলে আমার আক্রোশ থেকে, আমার ক্রোধ থেকে তোমরা কিছুটা নিস্তার পাইবা। বা আমার যেই মানে না বলা অভিশাপ, দীর্ঘশ্বাস অভিশাপ হয়ে বের হয়, ওইটার আগুনে পুরে ছারখার হয়ে গেলে যে মানে গজব তোমাদের উপর নেমে আসতো, ওইটা থেকে কিছুটা পরিত্রাণ পাইবা বা মুক্তি পাইবা। যেটা ডাইনি মাগিনুরের সাথে হয়ে যাচ্ছে আল্লাহর বিচার, সেটা তোমাদের মতো অসচেতন, অবিবেচক মানে মানুষদের সাথেও যাতে না হয়, সেই জন্য নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের গালে একটু আদর করো। বুঝতে পারছো? পায়ের জিনিসটা দিয়া আমি এর চেয়ে ভালোভাবে, সুন্দরভাবে, ভদ্রভাবে, শালীনতা বজায় রেখে বলতে পারতেছি না। বুঝতে পারছো? নাহলে যে জুতা কিভাবে ব্যবহার করতে হয়, অনেকদিন ধরে জুতার ব্যবহার কাউকে শিখাই না, শিখিয়ে দিতাম। এই কথাগুলো কেন বলতেছি? আমি কিন্তু সবার উদ্দেশ্যে এই ব্যবহার করতেছি না, এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। একজনের কথা আরেকজনের গায়ে মাখাবেন না বা নিজের গায়ে লাগাবেন না, ঠিক আছে? এই যে আমি কি কারণে ইউটিউবে আত্মপ্রকাশ করছি, এইটা যারা আমার চ্যানেলে সেই প্রথম থেকে আছেন তারা তো খুব ভালো করেই জানেন। এর মধ্যে আমার হেটার্সরাও কেউ আছেন, আর আমার প্রিয় ভিউয়ার্সরা বা আমার শুভাকাঙ্ক্ষীরাও আছেন, আমার সাথে যুক্ত আছেন। তো যারা আমার মানে শুভাকাঙ্ক্ষী, তারা তো মানে তাদের কাছে আর কোনো কিছু বলে বোঝানোর প্রয়োজন নাই। কিন্তু যারা আমার হেটার্স, যারা ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, বেশিগত দাঁতের বাগান পরিবারের শুভাকাঙ্ক্ষী বা দালাল, চামচা, মানে মরিদ, তাদেরকে বলি, তোমাদের কি মনে আছে আমি কি কারণে ইউটিউবে আত্মপ্রকাশ করছিলাম? কি মানে প্রমাণ করার ইচ্ছা নিয়ে আমি ইউটিউবে আত্মপ্রকাশ করছিলাম? ওই যে ডাইনি মাগিনোর, এই ইবলিশের নানি, পাটক্ষেতের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনোর বোন কেন স্বামী হারা ভিডিওতে তার বোনের এক্স হাজবেন্ডকে নিয়ে
হাজবেন্ডের পরিবারের অন্যান্য মানুষজনদেরকে নিয়ে, মানে পরকের রানী সাগিনুরের জামাই শাশুড়ি জাল টাল এটা সেটা তাদেরকে নিয়ে যে মিথ্যাচারিতাগুলো করে গেছিল, এগুলো কি তোমাদের মনে আছে? অসচেতন অবিবেচক ভিউয়ার্সরা, তোমরা যে ডাইনি মাগিনুরের মায়া কান্না দেখে, অভিনয়ের কান্না দেখে তোমরা এই ডাইনি মাগিনুরের প্রতি সমবেদনা প্রকাশ করতেছ, সিম্প্যাথি দেখাচ্ছ, একবার কি ডাইনি মাগিনুরকে প্রশ্ন করছো যে তাহলে তুমি অতীতে কিবরিয়ার নামে কি কারণে মিথ্যাচারিতা করছিলা? সেই তো মানে এত বছর পরে, এতদিন পরে ডাইনি মাগিনুর গতকালকে তার ভিডিওতে নিজের মুখেই প্রকাশ করলো তার বোন পরকের রানী সাগিনুর কত বড় ধরনের বা জঘন্য অপরাধ করছিল বলে, যার কোনো ক্ষমা হয় না, বা অনেকে ক্ষমা করে না, অনেকে এর চেয়ে ছোট ক্ষমাও মানে অপরাধও ক্ষমা করে দেয়। এগুলো বলতেছিল যে আমার বোন পরকের রানী সাগিনুর যদি সেদিন পরকিয়া না করতো তাহলে আর তার সংসারটা আজকে নষ্ট হইতো না। আমার যদি সম্ভব হইতো, বা আমরা চেষ্টা করছি যে কিবরিয়ার পায়ে ধরতে, কিবরিয়ার নাম ধরে তো সে বলতে পারে না, এই লজ্জায় শুধু বলছে যে আমার মানে বোন জামাইয়ের পায়ে ধরতেও রাজি ছিলাম, বা সবাই মিলে অনেক চেষ্টা করছি, ইয়ে করছি, কিন্তু কোনোভাবেই শেষ রক্ষা হয় নাই। শেষ পর্যন্ত তারা শুধু কান্নাকাটি করছে যে ডাইনি মাগিনুরের বাসায় বসে যখন ডিভোর্স সম্পন্ন হয় তখন সে শুধু চোখের পানি ঝরাইছে। এই কথাগুলো কিন্তু গতকালকে এত দিন পরে এসে ডাইনি মাগিনুর নিজের মুখে স্বীকার করছে। তাহলে এই জিনিসটা যদি আমি যখন ওই পরকের রানী সাগিনুরকে বা ওই পরক অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে, আমার ঘৃণিত লালু দেশি কুত্তাকে ফোন দিয়ে বলছিলাম যে আপনার বউ আমার নামে যে মিথ্যাচারিতাগুলো করছে, যে মানে কি কি করছে সেগুলো আর এখানে বলে টপিকটা বড় করতে চাই না, কথা লম্বা করতে চাই না, যে সেই দিন কিন্তু ডাইনি মাগিনুর উঁচা গলায় বড় গলায় কথা বলছে না, সে কোনো মিথ্যা কথা বলে নাই, যা সত্যি তাই বলছে। তাহলে গতকালকে তোর ভিডিওতে তুই সত্যিটা স্বীকার করলি কেন যে তোর বোনদের জীবনে যা ঘটছে, তোর মেয়ে তানু মণ্ডলের জীবনে যাতে সেটা না ঘটে, যে তোর চোখের সামনে তোর বোনরা ভুল করছে সেটা এই তানু মণ্ডল নিজের বেলায় করুক, এটা তানু মণ্ডল নিজের বেলায় করুক, তানু মণ্ডলের সংসারটাও ভেঙে যাক, এটা ডাইনি মাগিনোর চায় নাই। সেই জন্য সে তানু মণ্ডলকে বুঝিয়ে শুনিয়ে তার জামাইয়ের ঘরে, ওই ফকির বাচ্চা কুম্ভবটাসের ঘরে পাঠাইছে। তো এই জিনিসটা বলতে গিয়ে ডাইনি মাগিনোর তার অতীতের দোষ ত্রুটি বা পরকের রানী সাগিনোরের অপরাধের কথাগুলো স্বীকার করলো, পরকিয়ার কথা স্বীকার করলো। তো এই জিনিসটা আরো 6 বছর আগে বা 5.5 বছর আগে আমি ইউটিউবে আত্মপ্রকাশ করার সাথে সাথে করলি না কেন? তাহলে কি আমাকে আজকে ইউটিউবে আসতে হয়? আমার এত ক্ষতি মেনে নিতে হয়? আমি ইউটিউবে আসার পরে আমার যেই পরিমাণ মানে ক্ষতি হয়েছে সব দিক থেকে, এটাও আমি বলে শেষ করতে পারবো না। তো তুই এই জিনিসগুলো করলি কেন? বুঝলে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তোর কপালে যে শনি আসবে, মানে শনি নেমে আসবে সোজা কথা, সেই জন্য তুই এই কাজগুলো করছিস। তো এখন আমার ওইসব ভিউয়ার্সদের কাছে মানে দিন কানা চোখে টিনের চশমা দেওয়া বা বিবেকের দরজা বন্ধ করে রাখা অতি সচেতন অবিবেচক মানুষগুলোর কাছে, ভিউয়ার্সগুলোর কাছে আমার প্রশ্ন যে এখন গতকালকে যেহেতু ডাইনি মাগিনুর এত বছর পরে এসে স্বীকার করছে, এই ডাইনি মাগিনুরের কাছে তোমরা কারা কারা কৈফিয়ত চাইছ? এই ডাইনি মাগিনুর, এই পাটক্ষেতের রানী, এই ইবলিশের রানী, সেই তো স্বীকার করে নিলি তোদের অপরাধ, যে তোর বোন পরকের রানী সাগিনুর কিবরিয়ার সংসারটা মানে সাজানো সংসারটা তছনছ করে দিয়ে আসছে। তোর বোনের পরকিয়ার জন্য আরেকটা ছেলের জীবন নষ্ট হয়েছে, সংসার নষ্ট হয়েছে। আরেকটা ছোট্ট নিষ্পাপ বাচ্চা সারিকা, তার বাবা ছাড়া হয়েছে, বা বাবা থাকতেও বাবা নাই হয়ে গেছে, একটা মানামের কলঙ্কিনীর কাছে নোংরা পরিবেশে বড় হচ্ছে। এর জন্য তুই দায়ী। এগুলোর কৈফিয়ত কি সোনারা? তোমরা একবার ডাইনি মাগিনুরের কাছে চাইছো? তোমরা যা মায়া কান্না দেখাচ্ছ ডাইনি মাগিনুরকে, আপু তোমার কান্না সহ্য হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, মূর্খের বাচ্চারা, তোদের কপালে এখনো যদি আমি যে কথাটা বলছি আসতে হইলেও তোরা তোদের পায়ের জিনিসটা তোদের গালে ছোঁয়াইস, নাহলে আমার অভিশাপে তোরা ধ্বংস হয়ে যাবি। যতগুলো মানুষ ডাইনি মাগিনুরকে সাপোর্ট করতেছিস, তোদের সবার জীবনে যেন ধ্বংস নেমে আসে। এটা একটা বাবার, একজন পুরুষের, একজন স্বামীর মানে দোয়া, আশীর্বাদ, দীর্ঘশ্বাসের
দোয়া যে আল্লাহ তাআলা যেন কাউকে ছাড় না দেন, যারাই ডাইনি মাগিনরের পক্ষে সমর্থক বা সাপোর্টার। ঠিক আছে, এই ডাইনি মাগিনোর কতটা নিকৃষ্ট জঘন্য, এটা তার আরো একটা নমুনা দিয়ে দিই, উদাহরণ একদম প্রমাণস্বরূপ দিয়ে দিই। সে নিজের স্বার্থে, নিজের দোষ ঢাকতে সে কিভাবে মানে পারে আপন মেয়ের মানে গোপন বিষয়গুলো মানে এভাবে প্রকাশ করে দিতে, ফাঁস করে দিতে। যেটা তানু মণ্ডলের কিছু গোপন বিষয় ছিল, তানু মণ্ডল এত বছর ধরে, এত দিন ধরে অস্বীকার করে যাচ্ছিল যে তার চরিত্র নাকি গুয়ের মতন অপবিত্র, এই সে এটা সে মানতে নারাজ। সে ফুলের মতন পবিত্র বলে দাবি করতেছিল, কিন্তু আদতে আবর্জনা বা ডাস্টবিন, দুর্গন্ধময় মানে এইসব ময়লা আবর্জনা স্তূপ যতই ঘাটাঘাটি করা হবে, সেখান থেকে শুধু ময়লা আর দুর্গন্ধই বের হয়ে আসবে, সেখান থেকে ভালো কোনো কিছু বের হবে না। তো এই তানু মণ্ডল সবকিছু গোপন করছে, কিন্তু ডাইনি মাগিনোর কতটা নিকৃষ্ট জঘন্য যে সেই জিনিসটা প্রকাশ করে দিছে নিজের দোষ ঢাকার জন্য। সেটা কি, যে তানু মণ্ডলকে কেন বিয়ে দিয়ে দিছিল, অল্প বয়সে কেন বিয়ে দিতে বাধ্য হয়েছিল। আগে তো অজুহাত দেখাইছিল যে মেয়েরা বড় হইলে মা বাবার কাছে বোঝা হয়ে যায়, সেই বোঝা যত তাড়াতাড়ি মাথা থেকে নামিয়ে ফেলা যায় ততই ভালো, এই জন্য সে মাথা থেকে বোঝা নামিয়ে ফেলছিল। কিন্তু গতকালকের ভিডিওতে ডাইনি মাগিনুর স্বীকার করে গেছে যে তানু মণ্ডল ঢাকা থেকে যখন পাবনায় গ্রামে গেছে, গিয়েই ওই গ্রামের বা পাড়া মহল্লার কিছু উঠতি বয়সের ছেলেদের সাথে যেভাবে ফষ্টি নষ্টি শুরু করছিল, যেভাবে যখন খুশি তখন যাকে তাকে নিয়ে রিসোর্টে রিসোর্টে ঘুরে বেড়াচ্ছিল, রাত নাই দিন নাই ইয়ে করতেছিল। কয়েকটা ছেলের নাম বলছে সে, যে আসিফ, রিক্ত, আরো কে কে। ঠিক আছে, যে তানু মণ্ডল কোনো সম্পর্ক মেনটেন করতেছিল না, কে মামা লাগে, কে খালাতো ভাই লাগে, কে মামাতো ভাই লাগে, মানে ওইগুলো তানু মণ্ডল বাস বিচার করতেছিল না। ঠিক আছে, যে সবার সাথেই সে ফ্রি মিক্সিং শুরু করেছিল। আর এটা নিয়ে তাদের গ্রামের মধ্যে পাড়া প্রতিবেশীদের মধ্যে একটা মানে আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল বা সালিশি বৈঠক শুরু হয়ে গেছিল। সেই জন্য ডাইনি মাগিনোরকে, দেশি কুত্তাকে গ্রামবাসী বা মহল্লাবাসী ওয়ার্নিং দিয়েছে, তাড়াতাড়ি তোদের এই আপদ, তোদের এই জঞ্জাল, এই বাপসারা তানু মণ্ডলকে এই বাড়ি থেকে বিদায় কর, অন্য কোথাও বিয়ে দে, নাহলে তোরাও এই সমাজে থাকতে পারবি না, তোদেরকে এই সমাজে থাকতে দিব না। তো বাধ্য হয়ে তখন ডাইনি মাগিনোর পাত্র খোঁজা শুরু করছে যে তানু মণ্ডলকে কোথাও না কোথাও বিয়ে দিয়ে তাড়াতাড়ি আপদ বিদায় করতে হবে। এই জিনিসটা ডাইনি মাগিনোর একটু ঘুরিয়ে পেঁচিয়ে গতকালকের ভিডিওতে বলে গেছে। তবে সে তানু মণ্ডলের সেই এক্স বয়ফ্রেন্ডদের নামগুলো একদম স্পষ্টভাবে উচ্চারণ করে গেছে। তো একটা মা কতটা জঘন্য ও নিকৃষ্ট হইলে পরে নিজের দোষ ত্রুটিগুলো ঢেকে রাখার জন্য নিজের মেয়ের এইসব গোপন তথ্য এইভাবে ফাঁস করে দিতে পারে। নিজের স্বার্থে যেই মা বা যেই মহিলা, যেই নারী মানে পৃথিবীর সবাইকে বিক্রি করতে পারে, সবার বদনাম করে নিজে ভালো সাজার একটা অপচেষ্টা করতে পারে, ওই নারী, ওই ডাইনি মানে তাকে কততম মানে ডাইনি হিসাবে মানে ইয়ে দেওয়া যায়, র্যাঙ্কিং দেওয়া যায়। আপনাদের কাছে আমার প্রশ্ন, কি বলবো, এরপরেও এইসব দালাল মার্কা, চামচা মার্কা যেসব ইয়েরা আছে, ভিউয়ার্সরা আছে, তাদের লজ্জা হবে না বা তাদের শিক্ষা হবে না। তারা দিন শেষে এই ডাইনি মাগিনুরের আর তানু মণ্ডলের তলাই চেটে যাবে। আচ্ছা, কোনটা দেখে কি বুঝে দেশে এবং বিদেশে বা প্রবাসে বসে যেসব বাঙালিরা, বাংলা ভাষাভাষীরা তানু মণ্ডলের ভিডিও দেখে আবেগ ধরে রাখতে পারতেছ না তোমরা, আজকে আপনি করে বলবো না তোমাদেরকে, তুমি করেই বলবো, তাদেরকে বলতেছি। কারণ ইন্ডিয়া থেকে কেউ কেউ ইয়ে করতেছে, আমি প্রথম কমেন্ট করলাম, এই করলাম, অনেকদিন ধরে দেখি এটা সেটা, যে তানু মণ্ডলের কান্না সহ্য হচ্ছে না। আচ্ছা কেন? তানু মণ্ডল যেই অভিনয়গুলো করছে, যে কান্নাকাটিগুলো দেখাইছে, কোনো একটা কান্না তার রিয়েল ছিল? তার ভিডিও কোনো কিছু আগা গোড়া মাথা কোনো কিছু মানে ইয়ে ছিল, কোনো মেল ছিল? সে শুধু কি বলছে না বলছে কাট পিস ভিডিওগুলো, এই কান্না করতেছে মানে কান্নার শেষ, আবার
ভিডিও মানে কেটে দিয়ে আবার আরেক জায়গার কান্না এনে এখানে লাগাই দিছে, এটা সেটা একদমে একটানা সেই অভিনয় করে যেতে পারছে? কেটে 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 টুকরো 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 ভিডিওগুলো দিয়ে সে একটা মানে ভিডিও বানিয়ে গত 2-3 দিন ধরে সে কান্নার অংশগুলো আগে আগে এনে 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 ভিউয়ার্সদের সিম্প্যাথি নিয়ে গেছে। কিন্তু এই সব ভিউয়ার্সদেরকেই এই বাংলার তানু মণ্ডল কিভাবে বঠি নিয়ে বঠি উঁচা করে কুপাবে, এই করবে সেই করবে বলে ধমকাইছিল, সেই কথাগুলো কি তোমাদের মনে আছে? চান্দুরা, সোনারা, বেড়া আক্তার বেডিরা আর মহিলা আক্তার বেড়ারা, হ্যাঁ তোমরা ভুইলা গেছ? তোমরা যখন তানু মণ্ডলের এই চুর জামাই, কামলা জামাই, ফকিন্নি জামাই কুমড়ো পটাশকে বেকার বলতা বা বেকার বলছিলা বলে যে তানু মণ্ডল বলছিল যারা আমার স্বামীকে, আমার এই চোর জামাই কুমড়ো পটাশকে বেকার বলবা, বলবা, তাদেরকে কিন্তু কুপাবো কুপাবো। তো এখন যখন তানু মণ্ডল নিজে তার জামাইকে চোর বলতেছে, তার জামাইকে একটা বেঈমান, স্বার্থপর, বিশ্বাসঘাতক বলতেছে, তখন তোমাদের রাগ ওঠে না? তোমাদের জিদ ওঠে না যে এই আমরা বললে দোষ হয়ে যায়, তুই তোর জামাইকে তার চেয়ে, আমরা তো তোর জামাইকে বেকার বলছিলাম, তুই তো তোর জামাইকে চোর, বিশ্বাসঘাতক, প্রতারক বলছিস, বেঈমান বলছিস। আর শুধু জামাইকে না, শ্বশুর শাশুড়ি, চাচা শ্বশুর, চাচি শাশুড়ি, সবাইকে, পাড়া প্রতিবেশী সবাইকে সে রোস্ট করে গেছে, ডাইনি মাগিনুর নিজেও। কিন্তু এখন কি তোমরা প্রশ্ন করতে পারো না যে তুই তো এখনো সেই জামাইয়ের সাথেই বিছানায় থাকতেছিস, একই ঘর শেয়ার করতেছিস, একই বেড শেয়ার করতেছিস, এখনো তার নিচেই শুইতেছিস, এই সেই তার কাছে খাইতেছিস, তার যা তাকাইতেছিস, আবার দিন শেষে এই জামাইয়ের মানে বদনাম করে টাকা ইনকাম করতে আসছিস। তো তোর লজ্জা লাগে না? কিভাবে আবার এই জামাইয়ের নিচে যাবি, এই জামাইয়ের সাথে ইয়ে করবি, ফষ্টি নষ্টি করবি বা করবি? আমি জানি না, আমার সব কথাবার্তা শুনলে আবার ইউটিউব নামক ভাইয়াটার মানে এই প্রতিষ্ঠানটার এই মাধ্যমটার গায়ে ফুসকা পড়ে যাবে কিনা। ভাইয়া আমাকে কথা বলার জন্য সুযোগ দাও মাননীয় স্পিকার। কি কইয়াম, দুঃখে ভাল লাগে না। সত্যি কথায় বন্ধু বেজার, গরম ভাতে বিড়াল বেজার। আমি আমার গতকালকের ভিডিওতে একটা গালি দিছি ভিউয়ার্স, আপনাকে জিগাইলাম আমি কি কোনো কাউকে গালি দিয়েছি? আমি শুধু সত্যি কথাগুলো বলেছি, তাতেই বলছে আমার নাকি মুখের ভাষা খারাপ, আমার ইয়ে খারাপ। আমি কি মানে গত কয়েক মাস ধরে আমার মুখে কোনো আপনারা খারাপ ভাষা, খারাপ গালিগালাজ আপনারা শুনছেন? কেউ মানে একটা এরকম থাকলে ওই ভিডিওর রেফারেন্সটা আমাকে দিয়েন যে অমুকের এটা, অমুকের সেটা, মানে এইটা সেটার বাচ্চা, এটা সেটা, মানে গালিগালাজ করে ইয়ে করছি। এখন যে যেটা, যে চোর, চুট্টা, লুচ্চা, বদমাশ, এগুলো কি এগুলো বলা যাবে না? এগুলো তো উপাধি। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, মানে দিনমজুর, মানে মুচি, মেথর, এগুলো যেমন একটা মানুষের কাজের ইয়ে অনুযায়ী উপাধি, ওইরকম তাদের চারিত্রিক গুণাবলী বা দোষাবলী অনুযায়ী তাদেরকে সেই সেই নামগুলো দিয়ে ডাকছি। এখানে কাউকে গালিগালাজ করে, অশ্লীল ভাষা ব্যবহার করে কোনো কথা বলছি যদি কেউ প্রমাণ দিতে পারো, তাহলে আমি তোমাদের দেওয়ার শাস্তি মাথা পেতে নেব, ঠিক আছে? তো এই যে তানু মণ্ডল, ডাইনি মাগিনুর, তারা এইভাবে মিথ্যাচারিতাগুলো করে ভিউয়ার্সদের সিম্পেথিগুলো নিতে আসছে। মানে এখন সামনে সোজা কথা, হয়তো ফ্ল্যাটের ইয়ে দিতে হবে, কিস্তি দিতে হবে, অনেক টাকা পয়সা দরকার। কিছুদিন আগে তো ঈদের খরচের দরকার ছিল, কুরবানির ঈদে গরু কিনতে হবে, তারপরে ঈদের কেনাকাটা করতে হবে, তখন একটা অজুহাতে হাগুটুকানি গোবরটুকানির সাথে একটা কাজা ঝগড়া লাগাইয়া বাড়তি একটা টাকা ইনকাম করে নিছে। এখন কি করবে? এখন মানে ডাইনি মাগিনোর মেয়েকে রোস্ট করা শুরু করছে, আবার মেয়ের শ্বশুরবাড়ির মানুষজনদেরকেও রোস্ট করে তাদের নামে বদনাম করে টাকা রুজি করা শুরু করছে। এই টাকা পয়সা হয়তো বা মেয়েকেই দিবে, এই জন্য তানু মণ্ডলও সেগুলো ইয়ে করতেছে, মাথা পেতে নিচ্ছে। আবার তানু মণ্ডলও তো ভিউজ পাচ্ছে, যেখানে তাদের রেগুলার ভিউজ 20,000 30,000, সেখানে তারা যদি প্রায় 2 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ বা তার চেয়ে তো বেশি ভিউজ পায়, সেখানে কি পরিমাণ টেহা বা ডলার ইনকাম হইতেছে একবার চিন্তা করে দেখতে পারেন।
যেই তানু মণ্ডল মানে যেই ঘরে বসবাস করতেছে ওই বাড়ির মানুষের বদনাম করতেছে, মানে পুরোদমে কনফিউজ করে ফেলছে আমাকে ভিউয়ার্স। এটা কি শুধু আমাকে একা করছে, না আপনারাও কনফিউজড যে তারা কি বলতেছে, কার সম্পর্কে বলতেছে, কেন বলতেছে? হ্যাঁ, ডাইনি মাগিনুর মানে মানে কি বলবো, এটা কি মানে তার এটা মুখ না অন্য কিছু? সে মানে এখনকার কথাই কত গরমিল করে বলতেছে, আর এই যে আমাকে ইউটিউবে টেনে এনে আজকে এই সত্য স্বীকার করে নিস তুই, তাহলে এই জিনিসগুলো এখন সারিকা যদি তোর কাছে কৈফিয়ত চায়, সারিকার কাছে কি জবাব দিবি? কেন সারিকাকে তার বাবার কাছ থেকে তুই দূরে সরিয়ে রাখছিস তোর চক্রান্তে, ষড়যন্ত্রে? হ্যাঁ, সারিকা বড় হচ্ছে, সারিকা তোর কাছে জবাব চাইবে না? মামনি, সারিকা, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, তোমাকে প্রশ্ন করতেছি, তুমি যে এইসব কালনাগিনী পিশাচিনীদের কথায় তোমার বাবার বিরুদ্ধে মানে কোর্টে মিথ্যা সাক্ষী দিয়ে গেছো, যে তোমার বাবা তোমার মাকে বকাঝকা করে বলে, এগুলো দেখে তুমি তোমার বাবার কাছে আসতে চাও না, এটা যেটা, তো তোমার বাবা তোমার এইসব মা খালা এদেরকে কেন বকাঝকা করছে? হ্যাঁ, ইউটিউবে আসার আগে কখনো বকাঝকা করছে, ইয়ে করছে? আর সোজা কথা, এই কৈফিয়ত গুলো যে তোমার বাবার কাছ থেকে কেন তোমাকে দূরে সরিয়ে নেওয়া হলো, যে বাবা ছাড়া তুমি কিচ্ছু বুঝতে না, বাবা তোমার কাছে পৃথিবী ছিল, সেই পৃথিবীটা তোমার একদম চুরমার করে দিছে, সেই কৈফিয়ত তুমি তোমার এই ডাইনি পিশাচিনী কালনাগিনী মা খালাদের কাছে চাইতে পারবা না? চাইবা কখনো? চাইলে আমাকে বললে যে বাবা তুমি আসো, আমরা দুজন মিলে এইসব ডাইনি পিশাচিনী কালনাগিনীদের কাছ থেকে এইসব কৈফিয়ত নিব, আর আমাদের বাপ মেয়েকে ঠকানোর মানে শাস্তি তাদেরকে দিব। সেদিন আমি পৃথিবীর সব মানে বাধা উপেক্ষা করে হইলেও তোমার পাশে এসে দাঁড়াবো। তো ডাইনি মাগিনুর, এই যে তুই বলতেছিস, কনফিউজ করতেছিস, মানে কোনটা রেখে কোনটা বলবো? এই যে আগে একটা দিয়ে শুরু করি, তানু মণ্ডলের বিয়ের ঘটনাটাকে তুই যেভাবে ভিউয়ার্সরা সোজা কথায় জিনিসটাকে প্রেমের বিয়ে বলে ইয়ে করতেছিল রোস্টাররা প্লাস ভিউয়ার্সরা কমেন্ট করতেছিল, রোস্টাররা ভিডিও বানাচ্ছিল যে তানু মণ্ডল প্রেম করে বিয়ে করছে এটা সেটা, তারপর দেশিকতা বাধ্য হয়ে বা নাজমা বেগম খাটাসবুড়ি তারা ইয়ে করে তাড়াতাড়ি আপদ বিদায় করছে ইয়ে করে। তো তোরা অস্বীকার করতেছিলি না, তানু মণ্ডল সহ তানু মণ্ডলের শ্বশুর বাড়ির পরিবারটা সহকারে, যে না আমাদের কোনো পূর্ব পরিচয় ছিল না, আমাদের কোনো ইয়ে ছিল না। তো তুই ডাইনি মাগিনুর মানে তখন একটা অজুহাত দাঁড় করেছিলি যে তুই নিজেও ওই ছেলেকে বা ছেলের পরিবারকে চিনতি না, এইটা ইয়ে হয়েছে। তোর শাশুড়ি ওই মৃত খাড়াসবুড়ি নাজমা বেগম এবং ওই ফকিন্নি কুমড়ো পটাশের দাদি, তারা কিরকম পরিচিত, তারা তানু মণ্ডলকে ওই ফকিন্নি কুমড়ো পটাশের জন্য, আর এই খাড়াসবুড়ির নাজমা বেগম তানু মণ্ডলের জন্য ওই ছেলেকে পছন্দ করছিল। মানে দাদিদের পছন্দে, মুরব্বীদের পছন্দে পরে আমাদের মধ্যে পরিচয় হয়েছে, আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে, দাদি চাইছে, তানু মণ্ডল এই কথাটা বলছিল। এমনকি মৃত খাড়াস বুড়িও এই মিথ্যাটা বলে গেছিল, যে মিথ্যা নিয়ে সে কবরে গেছে। আল্লাহ তাআলা এই মিথ্যাবাদী খাড়াস বুড়ির বিচার যেন কবরে এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত মানে ইয়ে পর্যন্ত শেষ পর্যন্ত করতে থাকে, হাসরের ময়দান পর্যন্ত। ঠিক আছে? তো এখন এসে বলতেছিস যে গতকালকের ভিডিওতে যে ওই ইয়ে এই কুমড়ো পটাশের মা বাপ মানে মা বিশেষ করে তোর পিচ ছাড়তেছিল না, বাপ তো বিদেশেই ছিল, যে মা চাচি খালারা তারা পিচ ছাড়তেছিল না, এইভাবে আঠার মতন লেগেছিল। কিন্তু মানুষকে তো মানুষের সাথে না মিশলে চেনা যায় না, দূর থেকে তো তাদেরকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, এই সেই। তারপর আমি রাজি হয়ে যাই। আমার শাশুড়িও তখন বলল যে যেহেতু এক বাপের এক ছেলে বা এক মায়ের এক ছেলে, আর কোনো পিছুটার নাই, এটা সেটা ছেলে মেয়ে এটা সেটা না, একদম ছোট পরিবার, দিয়ে দিতে পারো, তাড়াতাড়ি আপদ বিদায় করো। শেষে এইটুকু বলছিস যে শাশুড়ি ওইখানে মতামত দিছে, কিন্তু শাশুড়ির পছন্দেই বিয়ে হয়েছে, তানু মণ্ডলের দাদির পছন্দে তানু মণ্ডল বিয়ে বসছে। এই যে মিথ্যাচারিতাগুলো করছিলি, এখন তো সব স্বীকার করে নিতে হইল। আবার বলছিস যে তুই তানু মণ্ডলের শ্বশুর শাশুড়ির বদনাম করতেছিস, জামাইয়ের বদনাম করতেছিস, জামাইয়ের বদনাম করে আবার বলতেছিস না জামাইটা ভালোই,
আমার মেয়েটার অনেক ভালোবাসে এই সেই, কিন্তু শ্বশুর শাশুড়ি কেমন জানি। আবার শ্বশুর শাশুড়িও মানুষটা খারাপ না, মানুষটা ভালোই, কম খারাপ না, কিন্তু তাদের কাজকর্মগুলা ভালো না। কাজকর্মগুলা যাদের ভালো না তারা আবার ভালো মানুষ হয় কেমনে, এই সেই মানে তুই নিজেই কনফিউজড যে যেই মানুষগুলো ভালো কিন্তু আবার তাদের কাজকর্ম ভালো না, তাদের আচার আচরণ ভালো না, তুই আবার প্রশ্ন করিস তাহলে মানুষ ভালো হয় কেমনে। আবার আজকে আইসস এটার হলে ভিডিও বানাইবার, আমি আমার বিয়াইনের মনে কষ্ট দিয়া পালাইছি। তোর বিয়াইন ওই ফকিন্নি কামের বেডি রহিমা বেডি একটা ভিডিও বানাইছে, কিচ্ছু কইছে টইছে না, খালি মানে ভিডিও টাইটেল থাম্বনেলের মধ্যে আমি সবকিছু আল্লাহ তাআলার কাছে বলে রাখলাম, আমার বিচার আমি আল্লাহর কাছে দিয়ে রাখলাম। এই যে মানে সে তার মনের ভাবটা শুধু লিখে প্রকাশ করছে, মুখে কিছু বলুক আর না বলুক, সে একটা ফকিন্নি। সবকিছুর পরেও সে তো তার মানে নিজের স্বার্থের জন্যই তানু মণ্ডল নামক একটা বাপসারা রাতের রানী রিসোর্টের রানীকে বিয়ে করিয়ে নিয়েছিল। এই বেডিরও তো একটা ইউটিউব চ্যানেল ছিল তোদের সাথে সম্পর্কের আগে, তোদের সাথে পরিচয়ের আগে থাকতেই সেও নিজের স্বার্থে নিজের চ্যানেলটা গ্রো করার জন্য নিজের ইউটিউব থেকে অনেক টাকা পয়সা আয় রুজি করার স্বপ্ন দেখে তানু মণ্ডলের মতন একটা বাপসারা তানু মণ্ডলকে নিজের ছেলের বউ হিসাবে, বাড়ির বউ হিসাবে বরণ করে নিতে চেয়েছিল। কে কোন ভালো ফ্যামিলি কি জেনে বুঝে একটা মানে নামহীন পরিচয়হীন কোনো মেয়েকে ছেলের বউ হিসাবে বা বাড়ির বউ হিসাবে স্বীকৃতি দিবে, মেনে নিবে? তাদেরকে তো থার্ড ক্লাস বা ক্লাসলেস হইতেই হবে, ফকিন্নি ছোট লোক হইতেই হবে। তো সেই রকম একটা ছোট লোক গরিব ফকিন্নি পরিবারই তোদের সাথে মিলছে, তো তারা তো একটা স্বার্থের জন্যই তানু মণ্ডলকে মেনে নিয়েছিল। তো সেই স্বার্থের মধ্যে যদি তোরা আঘাত করিস তখন তারা কতক্ষণ মুখ বুজে চুপ করে থাকবে? এরপরেও এখনো ওই ফকিন্নিরা চুপ করে আছে, কারণ তানু মণ্ডলের টেহা দিয়াই তো এখনো তাদের সংসার চলে, তারা জীবিকা নির্বাহ করতেছে, ভোগ বিলাসিতা করতে পারতেছে। তো তানু মণ্ডল তার জামাইয়ের বেডে বসে মানে নিজের টাকা দিয়ে কিনা থাক সবকিছুর পরেও শ্বশুর বাড়িতে বসে জামাই ঘরের এক কোণে ইন্দুরের মতো হয়তো বা বসে আছে, বিড়ালের মতো, তানু মণ্ডল সেই ঘরে বসে জামাইকে চুর বলতেছে, বিশ্বাসঘাতক বলতেছে, বেঈমান বলতেছে, এই করতেছে। দিন শেষে এই জামাইয়ের সাথে কিভাবে এক বিছানায় ঘুমাবি? হ্যাঁ, কিভাবে লিপ টু লিপ কিস করবি, চুম্মা চাটি করবি? এটার জবাবটা একটু আমাকে দিয়ে যা তো তানু মণ্ডল। এই যে তুই তোর শ্বশুর শাশুড়ি এবং জামাইকে নিয়ে এত বদনাম করে গেলি, তাদেরকে চোর চোরটা এটা হিসেবে প্রমাণ করে গেলি, বেঈমান বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করে গেলি, দিন শেষে এই তারা মানে সোজা কথা, তুই সেই বাড়ির বউ হয়ে যাওয়ার পরে তুই তোর শাশুড়িকে যেভাবে কন্ট্রোল করতেছিস সে সেভাবেই নিয়ন্ত্রিত হচ্ছে, সেভাবে চলতেছে। সে তোর হুকুম ছাড়া তার চ্যানেলে ভিডিও আপলোড করে না, মানে কি বলবো, হালকা পাতলা, মানে শুধুমাত্র তার ব্যক্তিগত একান্ত ইয়ে টিয়ে রান্না বান্না হঠাৎ হঠাৎ মন চাইলে করে, না মন চাইলে নাই, তোর অনুমতি থাকলে করে, না থাকলে নাই। মানে সোজা কথা, তোর বিয়ের পরে তো সে অনেকদিন পর্যন্ত কোনো ভিডিওই করতে পারেনি, কারণ তোর সেখানে ইয়ে ছিল যে আমি তো ইনকাম করে দিচ্ছি, আমার চ্যানেল থেকেই তো ভালো ইনকাম হচ্ছে, আপনিও যদি ভিডিও করেন আমিও ভিডিও করি, সাবজেক্টগুলো একই হবে, তখন আপনার ভিডিও থেকেই যদি সবকিছু জেনে যায়, আমার ভিডিওতে ভিউজ কমে যাবে, ইনকাম কমে যাবে। তো দুইজনে একই জিনিস না করে আমি করি, আপনি শুধু সেইখান থেকে মজা নিয়েন, টাকা নিয়েন, টাকার ভাগ নিয়েন, ভোগ বিলাসিতা করেন। তো তুই তোর শাশুড়ির চ্যানেল গ্রো হইতে দিস নাই, তুই তোর শাশুড়িকে ঠিকমতো তার চ্যানেলে কাজ করতে দিস নাই। এখন সেই টাকা কি তোর শাশুড়ি অধিকার পায় না? তুই নিজের টেহা দিয়া ফ্ল্যাট কিনবি বলে, তোর চ্যানেল থেকে টাকা আসছে বলে, সেইটার উপরে তোর শ্বশুর শাশুড়ি জামাই এবং চাচি শাশুড়ি খালা শাশুড়ি সবার অধিকার আছে, সমান অধিকার আছে। কারণ তুই সবাইকে দেখিয়ে সবাইকে বিক্রি করে সেই চ্যানেল থেকে টাকা পয়সা তুই আয় রুজি করিস। তোর দাদি শাশুড়িরও তোর এই চ্যানেলের টাকার উপরে অধিকার আছে, কারণ তুই তাকে বিক্রি করেও তুই টাকা পয়সা আয় রুজি করিস। আবার গলাবাজি চাপাবাজি করতে আসিস, জামাইকে চোর বলতে আসিস, জামাই ফকিন্নি, এইটুকু পর্যন্ত আমরা মেনে নিতে রাজি আছি, ঠিক আছে? কিন্তু তুই তোর জামাই তোর পিছনে গাদার পরিশ্রম করতে পারবে, তোর পিছনে সারাদিন তোর প্রাইভেট সার্ভেন্ট বা সেক্রেটারির মতো ঘুরতে পারবে, ইয়ে করতে পারবে,
তো তোর কাছে না জিজ্ঞেস করে ব্যবসার টাকা নিতে পারবে না, তোরকে জিজ্ঞেস করে সে বাচ্চারা হয়তো বা লজ্জায় শরমে কইতে পারে না, ঠিক আছে? তো যে বউয়ের টেহা তো নিজের টেহা এটা মনে হয় রাখা নেতার একা, ঠিক আছে? যে আমি বড় কষ্ট করি না বউয়ের ব্যবসার পিছে, বউয়ের পিছে যা করি সারাদিন তো বউয়ের পিছে ডিউটি করি এই সেই। তো কিন্তু দিন শেষে মানুষের সামনে তুই তোর জামাইকে চোর বলছিস, যে না বলে যে টাকা নেয় বা তাকে মানে চাপে ফেলে ইয়ে করে স্বীকারোক্তি নামাইতে হয়, সে তো চুরি। হ্যাঁ, এই যে ডাইনি মাগিনুর, তুই নিজে এত উদার, এত মহান মহৎ বুঝাইবার আসছিস, মানে গলাবাজি করতেছিস যে পরকের রানী সাগিনুরের ডিভোর্স ঠেকানোর জন্য তুই মানে আপ্রাণ চেষ্টা করছিস, তুই তোর বোনের এক্স হাজবেন্ডের পায়ে পর্যন্ত ধরছিস, সবাই ধরছে, কিন্তু আমি পরকের রানী সাগিনুরকে ক্ষমা করি নাই, ইয়ে করি নাই, তো সেটা মানে পারিস নাই। কিন্তু মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনির ডিভোর্সের সময় মানে তোর ক্ষমতা ছিল না, তোর তুই নিরুপায় ছিলি, কারণ তুই তখন ইয়ের বাইরে ছিলি, ঢাকার বাইরে ছিলি নাকি, হাগু খাইছো তখন, তোদের সাথে কামলা দিতে গেছিল তুই, দেশি কুত্তা এবং হাগু খাইছো সবাই মিলে বরিশাল ওই সুলেমানের মায়ের দেশের বাড়িতে গেছিলি। তো তখন কি এই কাল্লা পেতনি মেকআপ বুতরি যাত্রা দলের সর্দার নিয়ে ডিভোর্স হয়ে গেছিল? তখন তাদের মধ্যে একটু মান অভিমান বা ঝগড়াঝাটি যাই হোক, মেকআপ বুতরি কাল্লা পেতনি যাত্রা দলের সর্দার নিয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে গেছিল। তো ডিভোর্সটা তো হয়েছে আরো অনেক পরে। মেকআপ বুতুরি বাপের বাড়ি গেছে, বাপের বাড়িতে গিয়ে সেখানে মানুষের কথাবার্তায় হয়তো বা থাকতে পারে নাই, টিকতে পারে নাই, কথাবার্তা যাতে না শুনতে হয়, সে এসে বিক্রমপুরে বা মুন্সিগঞ্জে একটা বাসা ভাড়া নিয়ে সেখানে একটা রাতের রানী মাল্টিফ্লাক মাল্টি নোংরার মতন রাতের রানীকে আবার হায়ার করে নিয়ে গিয়ে দুই ডিভোর্সি মিলে যা খুশি তাই করে গেছে, ইয়ে করছে। তো অনেকদিন পর্যন্ত তারা মানে মেকআপ বুতুরি একা জীবনযাপন করছে, সিঙ্গেল মাদার হয়ে, ডিভোর্সি ছিল না। কিন্তু এরপরে সে নিজে তার জামাইকে ডিভোর্স দিছে। সানি কি কাল্লাবেতি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনিকে ডিভোর্স দিছে? তোর সম্মান কেন সানি নষ্ট করছে? তোর বিরুদ্ধে বা তোর গৃহকুত্তা জামাই দেশি কুত্তাকে কেন সে কুত্তা বলছে বা দেশি কুত্তা আসল পরিচয় কিবরিয়ার কাছে বলে দিছে, এইটার প্রতিশোধ নিতে এই কাল্লা পেতনি তার জামাইকে ছেড়ে দিছে। সানি অনেক চেষ্টা করছে। সানির বন্ধু ওই যে বাংলাদেশি মার্বেল চ্যানেল খুলছিল, এখনো আছে কি নাই জানি না, কি নাম দিছে চ্যানেলে, যে সেই জুয়েল কতবার মেকআপ বুতুরির উদ্দেশ্যে ভিডিও বানাইছে, মেকআপ বুতুরি আপু ফিরে এসো, সানি ভাইয়া তোমাকে ছাড়া অসহায়, এই সেই, সানি এই করতেছে সেই করতেছে। সানি কত মুন্সিগঞ্জে গেছে, পদ্মার সরে গেছে, ইয়েতে গেছে তার মেয়ের সাথে দেখা করতে, তার কাল্লা পেতনি বউর সাথে দেখা করতে। কিন্তু কাল্লা পেতনি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি তোর কাছ থেকে গ্রিন সিগন্যাল পায়নি বলে, দেশি কুত্তার কাছ থেকে গ্রিন সিগন্যাল পায়নি বলে তোরা তাকে মানে উস্কানি দিছিস যে না 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 প্রশ্রয় দিস না, এই ইয়েকে এটাকে ছাড়, এটার সাথে মেলা যাবে না। তো সেই দিনের কথা কি আমরা ভিউয়ার্সরা ভুলে গেছি? তুই যা বলবি আমরা সেটাই মেনে নিব, সেটাই বিশ্বাস করব। তুই এখন এসে বলিস আমার যদি ইয়ে থাকতো আমি প্রয়োজনে ডাইনি ইয়ের জন্য, এই কাল্লা পেতনির জন্য বুড়িগঙ্গার পচা পানিতে হইলেও ডুব দিতাম, তবুও তার সংসারটা ভাঙতে দিতাম না। এখন মেয়ের বেলায় মেয়েও এমনটা চাইছে। মেয়েকে আপনারা সব সময় একটা কথা বলেন, মা খালাদের যা হয়েছে যে ভাগ্নির তো তাই হবে। ভিউয়ার্সদের জন্য আজকে এই অবস্থা। মা খালারা এরকম করছে কেন? হ্যাঁ, মা খালারা এমন কাজ কেন করবে যেটা শুনতে হবে? তানু মণ্ডল যদি ভালোভাবে চলাফেরা করতো, তার যদি উচ্ছৃঙ্খল চলাফেরা না থাকতো, সে যদি ওই রকম নম্র ভদ্র হইতো, কেউ তানু মণ্ডলকে এসব কথা বলতো? একজনের জন্য তো আরেকজনকে এইসব কথা কেউ শোনাইতো না। মানুষ একজন দুইজন খারাপ হইতে পারে, পৃথিবীর সব মানুষ খারাপ না। আর তুই ভিউয়ার্সদেরকে কি না কি বলিস, তোরা মা মেয়ে ভিউয়ার্সদেরকে কম অপমান অপদস্থ করছিস। এরপরেও কিছু মানে টিনের চশমা পরা অসচেতন অবিবেচক গন্ড মূর্খ মার্কা কিছু দালাল চামচারা ইয়েরা এখনো পর্যন্ত এই ডাইনি মাগিনুর আর এই তানু মণ্ডলের পা চেটে তলা চেটে মানে তারা ইয়ে করতেছে, তাদেরকে ভিউজ দিয়েই যাচ্ছে, টাকা আর ডলার ইনকাম করার সুযোগ দিয়ে যাচ্ছে। কথা কইতে কইতে ভিডিও লম্বা হয়ে গেছে। আজকে কথা কইতাম না, কইছি না বেরেন্টটা ডাকছে গেছিন গা বা গেতাছে গা। এখন যদি আরো কিছু কইবার যাই আমার বেরেন্ট আরো অ্যাডাক্স হয়ে যাবো গা, বুঝছো?
তো এক এক দিন এক একটা ভিডিও লইয়াই দোলাই করুন লাগবো। তো আজকা যেটুকুই কইছি এই পর্যন্ত সীমাবদ্ধ থাই। তোমরা চান্দুরা যারা এখনো ডাইনি মাগিনোরের তানু মন্ডলের তলা ছাড়ো আর তারপর মায়া কান্না দীক্ষা তোমরা দিশারা হয়ে গেছো গা, আবেগ আপ্লুত হয়ে গেছো গা, তাকে কই যে ডাইনি মাগিনোর আর তানু মন্ডল যেই গভীর জলের মাছ। তানু মন্ডল নিজেরা কইছে না, আমি এত শক্ত পাথর, মানে যত ভাঙার চেষ্টা করবে ভাঙবে সে তত বেশি শক্ত পাথর হবে, এর চাইতেও বেশি শক্ত। ঠিক আছে, তোমরা তারা চিনো নাই। ঠিক আছে, মানে তার যখন ধরান তখন কই এমনি। তো তোমরা তাগর কাছে কৈফিয়ত চাও যে তারা এইসব মিথ্যাচারিতা সিটারি বাটপারি এই যে ভিউয়ার্স করে কেলিগা দাউড়ি লইয়া দৌড়ারি বাড়াইছিন, কোবাই বাড়াইছিন, ডাইনি মাগিনোর মানে নিজের সাথে আর কতটা নিচে নামবো এটা যাতে অহনেই সে একটা আমাদেরকে সিলেবাস দিয়ে দেয়। ঠিক আছে, আমরা সেই সিলেবাস অনুযায়ী আমরা ইয়ে করব। তো আজান দিয়ে দিছে, তো আজকে এখান থেকে বিদায় নেই। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।